ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফর ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠককে ঘিরে ইরানে তৈরি হয়েছে উদ্বেগ। সতর্কতার সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তেহরান। আছে খানিকটা আশাবাদও। তেহরানের বিশ্বাস চীনই এখন একমাত্র শক্তি যে ওয়াশিংটনকে সংযত রাখতে পারে। তবে আশঙ্কাও রয়েছে নিজেদের অর্থনৈতিক স্বার্থে বেইজিং আবার যুক্তরাষ্ট্রের দিকেও ঝুঁকে যেতে পারে। আরও জানাচ্ছেন চৈতি সরওয়ার। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে চীনের অবস্থান এখন ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তেহরানের কাছে বেইজিং শুধু জ্বালানি ক্রেতা নয়, বরং কৌশলগত ভারসাম্যের অন্যতম কেন্দ্র। চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আব্দুর রেজা রহমানি ফাজলি বলেছেন, ইরানের নিরাপত্তা ব্যবস্থা কেবল হুমকি মোকাবিলার জন্য, এটি কখনো বৈধ বাণিজ্য বা বন্ধু রাষ্ট্রগুলোর স্বার্থে বিরুদ্ধে যাবার জন্য নয়। বিশ্বের মোট তেল সরবরাহের বড় অংশ হরমুজ প্রণালী দিয়ে প্রবাহিত হওয়ায় এই অঞ্চলের স্থিতিশীলতা চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বেইজিং কোনোভাবেই দীর্ঘমেয়াদী সংঘাত বা নৌপথে অস্থিরতা চায় না। চীনের কাছে আদর্শিক অবস্থানের চেয়ে অর্থনৈতিক স্থিতিশীলতাই বেশি গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে ট্রাম্প শি বৈঠকের পর চীন যদি নমনীয় হওয়ার জন্য চাপ বাড়ায়, তাহলে কূটনৈতিকভাবে চাপে পড়তে পারে তেহরান। যদিও চীনের মধ্যস্থতাকে ইতিবাচকভাবেই দেখছে ইরান, তবু তারা চায় না এই ভূমিকা যুক্তরাষ্ট্রের কৌশল বাস্তবায়নের হাতিয়ার হয়ে উঠুক। ইতিহাস বলছে, পাকিস্তান ও কাতারের মাধ্যমে যুদ্ধবিরতি বা 2023 সালে সৌদি আরবের সাথে ইরানের সম্পর্ক স্বাভাবিক করার নেপথ্যে চীন বড় ভূমিকা পালন করেছিল। চীন এখন কেবল অংশীদার নয়, বরং উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতার অন্যতম প্রধান অংশীদার। চীনের প্রস্তাবিত 4 দফা নিরাপত্তা উদ্যোগ তেহরানের কাছে আকর্ষণীয়, কারণ এটি পশ্চিমাদের চাপিয়ে দেওয়া নিরাপত্তার বিপরীতে সংলাপ ও সার্বভৌমত্বের কথা বলে। সংঘাতের শুরু থেকে চীন একটি ভারসাম্য রক্ষার চেষ্টা করে যাচ্ছে। ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিরোধিতা করছে এবং তেহরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অধিকারকে সমর্থন দিচ্ছে। একই সাথে তারা হরমুজ প্রণালীতে স্বাভাবিক ও নিরাপদ নৌ চলাচল পুনঃপ্রতিষ্ঠারও তাগিদ দিয়ে আসছে। তারপরও বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হলো, চীন কতটা ইরানের পাশে থাকবে আর কতটা আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে তেহরানকে নিয়ন্ত্রণে রাখবে। চৈতি সরওয়ার, ৭১। চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক প্রতিদ্বন্দ্বিতার নয়, বরং অংশীদারিত্বের হওয়া উচিত, এমন মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। জবাবে জিনপিংকে মহান নেতা বলেছেন ট্রাম্প। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রায় 2 ঘন্টা ধরে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। বৈঠকে শুধু দুই দেশের সম্পর্কই নয়, বরং বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তি, নিরাপত্তা ও রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়েও আলোচনা হয়েছে। বৈঠকের আরও খবর জানাচ্ছেন নাহিদা রিন্থি। বেইজিংয়ের সকালটা আজ অন্যরকম। সারা বিশ্ব তাকিয়ে আছে তাদের দিকে, কারণ বহুদিন পর মুখোমুখি দুই পরাশক্তি। লাল গালিচায় মোড়া পথ ধরে গ্রেট হল অব দ্য পিপলে ঢুকলেন ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং। ট্রাম্পকে স্বাগত জানাতে কোনো কমতি রাখলেন না চীনের প্রেসিডেন্ট। নিজে তো ছিলেনই, বাদ যাননি দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও। যুক্তরাষ্ট্রের সাথে অংশীদারিত্বের কথা বললেন বৈঠক শুরুর আগে। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অভিন্ন স্বার্থ আমাদের মতপার্থক্যকে ছাপিয়ে যায় এবং প্রতিটি দেশের সাফল্যেই অপর দেশের জন্য সুযোগ সৃষ্টি করে। 2026 সাল চীন মার্কিন সম্পর্কের জন্য একটি ঐতিহাসিক ও যুগান্তকারী বছর হয়ে উঠুক, যা অতীতকে পেছনে ফেলে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। জবাবে শি জিনপিংকে একজন মহান নেতা বললেন ট্রাম্প। আশাবাদ জানালেন দুই পরাশক্তির সম্পর্ক আগের যে কোনো সময়ের চেয়ে আরো ভালো হবার। প্রেসিডেন্ট শি, আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাতে চাই। প্রথমত, যে সম্মান দেখিয়েছেন, যা আগে খুব কম মানুষই দেখিয়েছে, এবং শিশুদের দেখে মুগ্ধ হয়েছি। তারা হাসি খুশি, তারা সুন্দর ছিল। সামরিক বাহিনী তো নিঃসন্দেহে সেরা, কিন্তু ওই শিশুরা ছিল অসাধারণ এবং তারা অনেক কিছুর প্রতীক। প্রায় 2 ঘন্টা ধরে চলল সেই বৈঠক। জানা গেছে, তাইওয়ান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বলেছেন, তাইওয়ান ইস্যু ভুলভাবে পরিচালনা করা হলে চীন ও যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে। তবে এই বৈঠকে তাইওয়ান ছাড়াও আলোচনায় ছিল বাণিজ্য শুল্ক, প্রযুক্তিগত প্রতিযোগিতা এবং ইরান যুদ্ধ সহ বিভিন্ন বিষয়ে।
এবারের চীন সফরে ট্রাম্পের সঙ্গে আছেন প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিরা, আছেন ইলন মাস্ক এবং জেনসেন হুয়াং। 2017 সালের পর এই প্রথম চীন সফরে গেলেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে চীন আগের চেয়ে এখন অনেক বেশি শক্তিশালী এবং আত্মবিশ্বাসী। তাই এবার দুই নেতার বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে প্রত্যাশা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নাহিদা রিন্থি, 71। তাইওয়ানে অস্ত্র বিক্রি বন্ধে আবারও যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে চীন। বুধবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের তাইওয়ান বিষয়ক দপ্তরের মুখপাত্র চাং হান বলেন, তাইওয়ান ইস্যু পুরোপুরি চীনের অভ্যন্তরীণ বিষয় এবং এতে বিদেশি হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। তিনি দাবি করেন, শান্তিপূর্ণ পুনর্মিলন এবং এক দেশ দুই ব্যবস্থা নীতি জাতীয় ঐক্যের সর্বোত্তম পথ। এর মাধ্যমে তাইওয়ানের মানুষের সাংস্কৃতিক পরিচয়, উন্নয়ন, সম্ভাবনা এবং সামাজিক কল্যাণ আরও শক্তিশালী হবে বলেও মন্তব্য করেন তিনি। চাং হান আরও বলেন, পুনর্মিলনের ফলে তাইওয়ানের চলচ্চিত্র, সঙ্গীত ও প্রকাশনা খাত চীনের মূল ভূখণ্ডের বিশাল বাজারে নতুন সুযোগ পাবে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে নির্যাতনের শিকার হয়ে এক চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন, এমন দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক সলমান আকরাম রাজা। তিনি আরও বলেন, 1000 দিন ধরে কারাগারে আছেন ইমরান খান। স্থানীয় সময় বুধবার ইসলামাবাদের সুপ্রিম কোর্টের বাইরে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। আকরাম রাজা অভিযোগ করেন, ইমরান খান বর্তমানে কারাগারে গুরুতর স্বাস্থ্য ঝুঁকিতে আছেন। পাশাপাশি দীর্ঘ সময় ধরে তাকে মৌলিক সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করে কারাগারে বন্দী করে নির্যাতন করা হচ্ছে। তবে চলমান ফলো আপ চিকিৎসার অংশ হিসেবে গত 28 এপ্রিল পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে ইমরান খানকে চতুর্থবারের মতো ইন্ট্রাভিট্রিয়াল আই ইনজেকশন দেওয়া হয়। আর এর কয়েকদিন পর পিটিআই এর পক্ষ থেকে তার দৃষ্টিশক্তি হারানোর দাবিটি সামনে এলো। ভারতে কর্ণাটকে শিক্ষার্থীদের হিজাব পরার অনুমতি দিয়ে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীরা ইউনিফর্মের সঙ্গে ঐতিহ্যবাহী ও ধর্মীয় পোশাক পরতে পারবে। নির্দেশনায় জানানো হয়েছে, নির্ধারিত স্কুল ইউনিফর্মের পাশাপাশি শিক্ষার্থীরা হিজাব, পৈতা বা রুদ্রাক্ষের মতো ঐতিহ্যগত ও ধর্মীয় প্রতীক ব্যবহার করতে পারবে। তবে শর্ত হলো এই প্রতীকগুলো যেন ইউনিফর্মের সঙ্গে মানানসই হয় এবং স্কুলের শৃঙ্খলা, নিরাপত্তা বা শিক্ষার্থীদের পরিচয় শনাক্ত করার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি না করে। কর্ণাটক সরকার আরও বলেছে, ইউনিফর্মের সঙ্গে এসব অনুমোদিত প্রতীক পরিধান করার কারণে কোনো শিক্ষার্থীকে শ্রেণীকক্ষে, পরীক্ষায় বা অন্য কোনো পড়াশোনার কাজে অংশ নিতে বাধা দেয়া যাবে না। একই সঙ্গে কোনো শিক্ষার্থীকে যেমন এসব প্রতীক পড়তে বাধ্য করা যাবে না, তেমনি খুলতেও জোর করা যাবে না। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যুদ্ধ শেষ করার জন্য ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হচ্ছে। এদিকে ইরান যুদ্ধের মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবুধাবিতে গোপন সফর করেছেন বলে যে দাবি করেছে তার দপ্তর, তার নাকচ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, নেতানিয়াহুর আবুধাবিতে গোপন সফরের বিষয়টি তাদের জানা ছিল। এছাড়া গত 24 ঘন্টায় লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত 20 জন নিহত হয়েছেন। দর্শক, বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে কূটনৈতিক পর্যায়ে আলোচনা এগিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তেহরানের সঙ্গে পরমাণু আলোচনায় কিছুটা অগ্রগতির আভাস দিয়েছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের বেঁধে দেওয়া শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনো চূড়ান্ত সমঝোতা হবে না। শান্তি আলোচনায় ওয়াশিংটন এবং ইরান উভয়ই অগ্রগতি করছে। প্রেসিডেন্টের শর্ত খুবই স্পষ্ট। তাকে এ বিষয়ে নিশ্চিত হতে হবে যে আমরা এমন কিছু সুরক্ষা ব্যবস্থা কার্যকর করেছি যাতে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। এদিকে কূটনৈতিক আলোচনা চললেও কোনো পক্ষই ছাড় দিতে নারাজ। হরমুজ প্রণালী ইস্যুতে নিজেদের অবস্থান থেকে এক চুলও সরবে না বলে সাফ জানিয়েছে ইরান। দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফ বলেছেন, হরমুজ প্রণালীর উপর ইরানের অধিকার নিয়ে তর্কের কোনো অবকাশ নেই।
এদিকে ইরানে যুদ্ধ চলার সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সংযুক্ত আরব আমিরাত সফর নিয়ে শুরু হয়েছে বিতর্ক। নেতানিয়াহুর দফতর থেকে দাবি করা হয় তিনি গোপনে আমিরাত সফর করে দেশটির প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেছেন। তবে আবুধাবির পক্ষ থেকে এই দাবি সরাসরি নাকচ করে দেওয়া হয়েছে। আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াম জানায়, নেতানিয়াহুর সফর বা কোনো ইসরায়েলি সামরিক প্রতিনিধি দলকে স্বাগত জানানোর তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন। অন্যদিকে তেহরানের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে আঁতাত করা দেশগুলোকে জবাবদিহি করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি আরও বলেন, নেতানিয়াহুর আরব আমিরাত সফরের কথা ইরানের গোয়েন্দা সংস্থাগুলো অনেক আগে থেকেই জানত। খবর পেয়েছিলেন তেহরানের শীর্ষ নেতারাও। এদিকে লেবানন জুড়ে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। এর মধ্যে একটি প্রধান মহাসড়কে যানবাহনের উপর অন্তত 3টি হামলা চালানো হয়। এতে অনেক মানুষ হতাহত হয়। মনিরুজ্জামান বাবু, ৭১। ইন্দোনেশিয়ার ব্যস্ত জুয়ানা ফিশিং পোর্ট, যেখানে প্রতিদিন শত শত টন মাছ নৌকা থেকে নামিয়ে পাঠানো হয় বিশ্বের বিভিন্ন দেশে। কিন্তু সেই কর্মচঞ্চল বন্দরে এখন দেখা দিয়েছে গভীর অনিশ্চয়তা। হঠাৎ বেড়ে যাওয়া জ্বালানির দাম জেলেদের ঠেলে দিয়েছে চরম সংকটে। অনেক নৌকা আর সমুদ্রে যেতে পারছে না, থমকে যাচ্ছে হাজারো মানুষের জীবিকা। দর্শক, বিস্তারিত নাহিদা রিন্থির রিপোর্টে। ইন্দোনেশিয়ার জুয়ানা ফিশিং পোর্টের সব সারি সারি নীল আর সবুজ রঙের নৌকা এখন তীরে, অথচ তাদের এখন ব্যস্ত থাকার কথা ছিল মাঝ সাগরে মাছ ধরার কাজে। কিছুদিন আগেও এই সময় এখানে ব্যস্ত সময় কাটত জেলেদের। রঙিন প্লাস্টিকের ঝুড়িতে ভরা হিমায়িত মাছ নৌকা থেকে নামিয়ে ডকে স্তূপ করে রাখা হতো। সরু স্টিলের সেতু দিয়ে শ্রমিকরা একের পর এক মাছ ভর্তি ঝুড়ি নামিয়ে রাখত ডকে। কিন্তু এখন আর কাজ নেই। নৌকাগুলো মূলত ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় জলসীমা, বিশেষ করে পাপুয়া উপকূলে টানা ৮ থেকে ৯ মাস মাছ ধরার কাজ করে। সেখানে ধরা পড়া রপ্তানিযোগ্য ম্যাকারেল ও টুনা মাছ যায় থাইল্যান্ড, চীন ও জাপানের বাজারে। এই সবই এখন কেবল গল্প। জ্বালানির দাম হঠাৎ বেড়ে গিয়ে বিপদে পড়েছেন জেলেরা। হুমকির মুখে পড়েছে তাদের জীবন জীবিকা। ডিজেলের দাম কয়েক দফায় বেড়েছে। ঈদের পর প্রথমে 14,000 রুপিয়া হয়, পরে 18,000, আর এখন তা 27 থেকে 30,000 রুপিয়া পর্যন্ত পৌঁছেছে। জেলেদের অন্য কোনো কাজের অভিজ্ঞতা ও দক্ষতা না থাকায় হুট করে পেশা পরিবর্তনও করতে পারছেন না অনেকে। আমাদের কোনো আয় না থাকায় এখন বাড়িতেই থাকতে হচ্ছে। জেলে হওয়ায় আমাদের অন্য কোনো কাজ জানা নেই, তাই অন্য পেশার কাজ পারি না। জেলেরা সমুদ্রে যেতে পারছে না। জুয়ানায় প্রায় 1,680টি নৌকার মধ্যে মার্চে মাত্র 79টি এবং এপ্রিলে প্রায় 425টি নৌকা চলাচল করেছে। এদিকে নৌকার মালিকরাও দিশেহারা। ডিজেলের কারণে বন্দর বন্ধ থাকলে না খেয়ে মারা যাবার শঙ্কায় দিন কাটাচ্ছেন অনেকে। তবে জেলেরা আশাও করছেন সরকারি সহায়তায় আবার আগের মতো সমুদ্রে যেতে পারবেন তারা। নাহিদা রিন্থি, ৭১। রাতভর রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে অন্তত 6 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় হামলার বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরেও রাশিয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় রাজধানী কিয়েভের কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে একটি ভবন আংশিকভাবে ধসে পড়েছে। তবে হামলার লক্ষ্যবস্তু ছিল রাজধানী কিয়েভ, পোল্যান্ড সীমান্তের কাছের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভ এবং কৃষ্ণসাগরীয় বন্দর নগরী ওডেসা সহ আরও কয়েকটি এলাকা। তবে রাশিয়ার মূল উদ্দেশ্য হচ্ছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলে দুর্বল করে দেয়া। এদিকে ইউক্রেনের সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। দীর্ঘ যুদ্ধের কারণে বহু শহরে বিদ্যুৎ সংকট, নিরাপত্তাহীনতা এবং মানবিক সংকট ক্রমেই তীব্র হচ্ছে। অনেক পরিবার এখনো আশ্রয় কেন্দ্রে দিন কাটাচ্ছে, আর প্রতিদিন নতুন হামলার আশঙ্কায় জীবনযাপন করছে লাখো মানুষ। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।